আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2015 সালে রিলিজ হওয়া কোরিয়ান থ্রিলার মুভিটির নাম ভেটেরান। দুর্নীতি আর নৈতিক অবক্ষয়ের এই যুগে আজকাল সত্য আর ন্যায় বিচারের লড়াইটা যেন একটু বেশি কঠিন। আর সে লড়াইয়ের এক পক্ষ যদি হয় কোনো দরিদ্র খেটে খাওয়া মানুষ আর অন্য পক্ষে থাকে পাওয়ারফুল বিজনেস কোম্পানি, তাহলে সেখানে বিচারের আশা কতটুকু? কিন্তু যখন একজন সাধারণ পুলিশ তার সবটুকু শক্তি দিয়ে এই ভয়ঙ্কর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করে, তখন কি হবে সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক টাকার ক্ষমতা বনাম ন্যায় বিচারের এক দুর্দান্ত লড়াইয়ের গল্প থেকে। তো গল্পের শুরুতেই আমরা সিওদোকে দেখতে পাই, যে তার গার্লফ্রেন্ডের জন্য নতুন গাড়ি কিনতে এসেছে। তো ডিলাররা তাদের দেখে মহাব্যস্ত হয়ে গাড়ি দেখানোর জন্য টাকাটাকি শুরু করে, কিন্তু তারা সেদিকে তেমন আগ্রহ না দেখিয়ে সোজা সাঙ্গু নামের এক বিক্রেতার কাছে আসে। আর সেখান থেকে তারা একটা মার্সিডিজ গাড়ি পছন্দ করে কিনে নেয়। এরপর তারা চলে যেতেই সে সাঙ্গু তার কর্মচারীকে বলে, এখন আমাদের কাজ শুরু করতে হবে। তখন তারা মোবাইলে সিওদের গাড়ির অবস্থানটা চেক করে নেয়, অর্থাৎ গাড়িটা দেওয়ার আগেই তারা সেখানে লুকিয়ে জিপিএস ট্র্যাকার বসিয়ে দিয়েছিল। এদিকে আমরা সিওদের দেখতে পাই যে সে তার গার্লফ্রেন্ড সেজে থাকা ডিটেকটিভ বংকে তার ওভার অ্যাক্টিং এর জন্য বকাবকি করছে। আসলে এই সবকিছুই ছিল তাদের ইনস্টিং অপারেশনের অংশ। সে গাড়ি পাচারকারী সাঙ্গুদেরকে ধরতেই তারা এতক্ষণ নাটক করেছে। তো এই সময় তাদের চিফের কল আসে। সিওদো কল রিসিভ করতেই চিফ চিৎকার করে বলে, অপারেশনের ব্যাপারে আমাকে এখনো কেন আপডেট দেওয়া হচ্ছে না? এতে সিওদো ব্যস্ত হয়ে বলে, চিফ চিন্তা করার কোনো কারণ নেই, গাড়িটা আমরা পেয়ে গিয়েছি। এখন কপাল ভালো হলে সে আজ রাতেই আমাদের কাছে ধরা পড়বে। এবং ঠিক তার সন্দেহ মোতাবেক সাঙ্গু সেদিন রাতেই তার দুজন লোককে সে গাড়িটা চুরি করতে পাঠায়। ডিটেকটিভ বং তখন সিসি ক্যামেরাতে তাদেরকে দেখতে পেলে সে দ্রুত চিফকে ফোন করে এই খবরটা জানিয়ে দেয়। এদিকে চিফও তার বাকি টিম নিয়ে আশেপাশে অপেক্ষা করছিল। অতএব খবর পাওয়া মাত্রই তারা নুডলস ফেলে সেদিকে রওনা হয়ে পড়ে। অন্যদিকে সাঙ্গুরা সেই গাড়িটা তাদের গোপন আস্থানায় নিয়ে আসে এবং সেটার প্লেট নাম্বার সহ সবকিছু চেঞ্জ করে আবার নতুন নাম্বার লাগিয়ে দেয়। অর্থাৎ তারা যে গাড়িগুলোকে বিক্রি করত সেগুলোই আবার তারা চুরি করে নিয়ে আসতো। কিন্তু এই সময় গাড়ির ডিকি থেকে জিপিএস ট্র্যাকারটা বের করতে যেতেই তখন সেখান থেকে সিও বেরিয়ে আসে। এতক্ষণ ধরে সে ওখানেই লুকিয়েছিল। তো সে বের হতেই তাড়াতাড়ি সাইডে গিয়ে মূত্র বিসর্জনে ব্যস্ত হয়ে পড়ে। সবাই অবাক হয়ে তার এই কাণ্ড কারখানা দেখতে থাকে। সে তাদেরকে বকা দিয়ে বলে যে আরেকটু হলেই গাড়িতে আমার প্যান্ট খারাপ হয়ে যেত, গাড়ি কি এত আস্তে চালাতে হয়? তখন সাঙ্গু বলে, তোমাকে তো আজ সকালেই দেখেছি যে তোমাকে নিশ্চয়ই আমাদের কোনো প্রতিপক্ষ গ্যাং থেকেই পাঠানো হয়েছে। এদিকে তারা যখন কথায় ব্যস্ত, তখন এই ফাঁকে একটা গুন্ডা সিওর উপর হামলা চালানোর জন্য রেডি হচ্ছিল, কিন্তু সিও সেটা আয়নাতে দেখে ফেলে। অতএব তাকে অ্যাটাক করার আগেই সে তাদের উপর হামলা চালায়। তখন সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে উল্টোই তাদেরকে ভালো মতো সাইজ করতে থাকে। খানিক বাদেই চিফ ও তার টিম নিয়ে সেখানে পৌঁছে গেলে তারা সব গুন্ডাদের গ্রেফতার করে। এরপর সে সাউকে জিজ্ঞাসাবাদ করে সিও জানতে পারে যে তারা এই চুরি করা গাড়িগুলোকে রাশিয়াতেই পাচার করবে। তো পরদিন তারা সেই গাড়িগুলো নিয়ে কন্টেনার ডিপোর দিকে রওনা হয়ে পড়ে। সেখানে ওই পাচারকারী রাশিয়ানরা গাড়ি রিসিভ করতে আসবে। তখন ট্রাক ড্রাইভার, যার নাম বে, সে আলাপে তাদের এই পেশার করুণ অবস্থা সম্পর্কে সিওকে বলে যে কোম্পানির ঠিকাদাররা তাদেরকে ঠিকমতো টাকা দিতে চায় না, তাই অভাব তাদের নিত্যসঙ্গী। এমনকি সে তার ছেলের টিউশনের খরচটাও ভালো মতো জোগাতে পারছে না। যেটা শুনে সিওর বেশ মন খারাপ হয়, কারণ বের ছেলের বয়সী তারও একটা ছেলে আছে। তো ডিপোতে পৌঁছে যাওয়ার পর সিও বেকে জানায় যে রাতের মধ্যেই সে এই কাজের টাকা পেয়ে যাবে এবং সে তাকে তার কার্ড দিয়ে বলে যে কেউ যদি তাকে কাজের টাকা দিতে না চায় তাহলে সেজন্য তাকে কল করে। সে অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করবে। এটা শুনে বে খুব খুশি হয়ে সেখান থেকে বিদায় নেয়। তো এরপর রাতের বেলা সে রাশিয়ানরা গাড়ি নিতে আসে। সেখানে সিওরা সবাই ডিপোর কর্মচারী সেজে তাদের উপর নজর রাখছিল। তো সাঙ্গু তাদের নির্দেশ মতো সেই রাশিয়ানগুলোর সাথে ডিল কমপ্লিট করে। আর সেটা হয়ে যেতেই সিও এবার তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে। তখন সবাই যে যেদিকে পারে সেদিকেই পালাতে শুরু করে। আর এই সুযোগেই সাঙ্গু টাকার ব্যাগটা নিয়ে দৌড়াতে থাকে। তখন ডিটেকটিভ বং তার পিছনে ছুটে যায়। সে তাকে
ধরতে একটা বিশাল লাফ দিতেই নিজেই ধরাশায়ী হয়, আর তার সাথে ধাক্কা লেগে এবার ডিটেকটিভ ওয়াংও সেখানেই হুমড়ি খেয়ে পড়ে। এদিকে সিও তখন পাচারকারী 2 রাশিয়ানকে মেরে মেরে তাদের অবস্থা খারাপ করে ফেলে, আর অন্যদিকে সাংও তো টাকার সুটকেস নিয়ে দৌড়েই যাচ্ছিল। তখন চিপ তাকে বলে, তোর কি মনে হয় তুই এখান থেকে পালাতে পারবি? নে পানিটা খেয়ে এবার চুপচাপ গাড়িতে উঠে পড়। তার যে পালানোর কোনো রাস্তা নেই সেটা বুঝতে পেরে সে অগত্যা গাড়িতে উঠেই পড়ে। অতএব সবাইকে ধরে এরপর থানায় নিয়ে আসা হয়। তো পরের দৃশ্যে আমরা আন্দোলনরত ট্রাক ড্রাইভারদের দেখতে পাই, যারা কোম্পানির জিওন নামে একজন ঠিকাদারের অফিসে ভিড় জমিয়েছে, কারণ তারা শ্রমিক ইউনিয়নে জয়েন করেছে বলে তাদেরকে পাওনা টাকা না দিয়েই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। তো সেখানে কাজ করা মেয়েটা বলে যে জিওন কোথায় আছে এই ব্যাপারে তার কিছু জানা নেই। বে তখন তাকে ধরার জন্য সেখানেই অপেক্ষা করতে থাকে, এবং রাত গভীর হতেই সে জিওন লুকিয়ে ওই মেয়েটাকে নিয়ে সেখানে আসে। তখন বে তাকে বলে যে আমাদের এভাবে ছাঁটাই করাটা কিন্তু তোমাদের একদম উচিত হয়নি, এখন অন্তত আমাদের পাওনা টাকাগুলো পরিশোধ করে দাও। এতে সে জিওন উল্টো রেগে গিয়ে তার সাথে অনেক খারাপ আচরণ করে। সে তাদেরকে কোনো টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। তখন উপায় না দেখে বে সিওর দেয়া সেই কার্ডটি বের করে তাকে কল দেয়, কিন্তু সিও তার কল রিসিভ করে না। সে অপরিচিত নাম্বার দেখে ভাবে যে হয়তো কোনো সাংবাদিকই হবে, আর তার উপর সে এখন একটা ডিটেকটিভ টিভি শোর পার্টিতে দাওয়াত পেয়ে এসেছে। সেখানে সে পুলিশের কাজকর্মের ধরন নিয়ে তাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছিল। তাই তো সে পার্টিতেই সিনজিন কোম্পানির উত্তরাধিকারী ও একই সাথে ডিরেক্টর জোর সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে এই নাটকে স্পন্সর হিসেবে অনেক টাকা দিয়েছে। তো এই সময় সেখানে থাকা নাটকের 2 অভিনেত্রী সেখানে বেশ মজা করছিল। তখন জো এতে বেশ বিরক্ত হলে সে তখনই তাদের দুজনের উপর চড়াও হয়। সবার সামনে সে তাদেরকে খুব বাজেভাবে অপদস্থ করতে থাকে, যেন এগুলো তার কাছে কোনো ব্যাপারই না। সিও তখন অবাক হয়ে এই সবকিছু পর্যবেক্ষণ করছিল। এই জো যে একজন বিগড়ে যাওয়া ড্রাগ এডিক্টেড এটা তার আর বুঝতে বাকি থাকে না। তো পরদিন সে চিপকে এই জোর সম্পর্কে জিজ্ঞেস করলে তখন চিপ বলে যে সে সিনজিন গ্রুপের চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর ছেলে, যদিও সে তার বাজে স্বভাব আর ব্যবহারের জন্যই বেশি পরিচিত। তখন সিওর কাছ থেকে যখন সে জানতে পারে যে সে কাল রাতে তার সাথে ড্রিঙ্কস করেছে, তখন সে তো চমকে গিয়ে উল্টে পড়ে, কারণ এমন বড় লোকের সঙ্গে এক টেবিলে বসে ড্রিঙ্কস করাটা তাদের কাছে শুধুই স্বপ্ন। তো যাই হোক, এইদিকে জো কোম্পানির মিটিং শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তার অফিসের সামনে সেই ট্রাক ড্রাইভারদেরকে একাই দাঁড়িয়ে আন্দোলন করতে দেখে। তখন সে চইকে এর ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে যে তেমন কোনো সমস্যা না, কিছু পাওনা টাকার জন্যই সে কয়েকদিন ধরে এই নাটক করছে। এতে জো বলে আমাদের মান সম্মান ডুবে যাওয়ার আগেই তাকে আমাদের অফিসে নিয়ে এসো। তো পরের দৃশ্যেই জোর অফিসে বেকে ডেকে নিয়ে আসা হয়। বে বলে যে এভাবে আমাদের ছাঁটাই করাটা কি আপনার ঠিক হয়েছে? এদিকে গ্যাসের চড়া মূল্য, তার উপর প্রাপ্য টাকাটাও সময় মতো না দেওয়ার কারণে আমাদের প্রায় সময় না খেয়ে থাকতে হয়। এতে জো বলে আচ্ছা ঠিক আছে, তোমার পাওনা টাকা কত এবার সেটা বলো। তখন সে তার হিসাবের খাতা চেক করে জানায় যে 4200 টাকা, যেটা শুনে জো প্রচন্ড বিরক্ত হয়। সামান্য 4000 টাকার জন্য যে কেউ এমন অফিসের সামনে আন্দোলন করবে এটা যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে তখনই জিউনকে সেখানে ডেকে নিয়ে আসে, আর তাদের দুজনকেই বক্সিং গ্লাভস দিয়ে বলে এবার একটা ফাইট শুরু হয়ে যাক। বিয়েতে রেগে গিয়ে বলে আমার বাচ্চার সামনে এগুলো করা কিন্তু ঠিক হচ্ছে না। তখন জো বলে কেন, তুমি কি ভেবেছিলে এত সহজেই তুমি আমার কাছ থেকে টাকা পেয়ে যাবে? টাকা পেতে হলে তোমাকে তো খেলতেই হবে। এদিকে জিউন তো সুযোগ পেয়ে বিয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে প্রচন্ড ভাবে মারতে থাকে। আর এই সবকিছু সেই বাচ্চাটির সামনেই করা হচ্ছিল। বাবাকে এমন নির্দয় ভাবে মার খেতে দেখে অসহায় বাচ্চাটাও তখন কান্না করতে থাকে, কিন্তু জোকে থামানোর মতো সাহস সেখানে কারোরই ছিল না। এরপর সে রক্তাক্ত বেকে 4000-এরও বেশি টাকা দিয়ে বলে এই নাও তোমার টাকা সহ ব্যান্ডেজের খরচটাও এখানে দিয়ে দিলাম। তো ব্যাপারটা কিন্তু এখানেই মিটমাট হয়ে গেল। এরপরে তাদেরকে অফিস থেকে বের করে দেওয়া হয়। বে তখন তার ছেলেকে বাইরে অপেক্ষা করতে বলে একটা ওয়াশরুমের ভিতরে ঢুকে অপমান আর লজ্জায় কান্নায় ভেঙে পড়ে। তো এরপর সিন কাট হতেই আমরা জানতে পারি যে সে সিঁড়ি থেকে লাফ দিয়ে সুইসাইড করার চেষ্টা করেছে। তার ছেলে তখন সিওদকে কল করে এই ব্যাপারটা জানালে সে দ্রুত হসপিটালে ছুটে আসে, আর সেখানে তার স্ত্রীর কাছ থেকে সে জানতে পারে যে সে এখন কোমায় আছে।
তখন আরেক ডিপার্টমেন্টের পুলিশ সিওকে বলে যে সে পাওনা টাকা না পাওয়াতেই এই কাজ করেছে। তবে তার আগে সে তার স্ত্রীকে একটা সুইসাইড নোট মেসেজ করে পাঠিয়ে দিয়েছিল। এখন তার এই অবস্থার জন্য কোম্পানি কোনো দায়ভার নেবে কিনা সিও জিজ্ঞেস করলে সে পুলিশটি বলে যে কোম্পানি থেকে জানানো হয়েছে এতে তাদের কোনো সম্পর্ক নেই, কারণ বের সাথে যে চুক্তি ছিল সেটার মেয়াদ অনেক আগেই শেষ, আর তার পাওনা টাকাটাও আজকেই পরিশোধ করে দেওয়া হয়েছে। তো এরপরেই সিও বাচ্চাটাকে নিয়ে খাবার খেতে আসে। তখন তার মন খারাপ দেখে সে বলে যে তুমি একদম চিন্তা করো না, তোমার বাবা কয়েকদিনের মধ্যেই একদম সুস্থ হয়ে যাবে। আর তখনই সে জানতে পারে যে বেকে অফিসে নিয়ে গিয়ে অনেক মারধর করা হয়েছিল। তো এটা জানতে পেরে সে তখনই ডিস্ট্রিক্টর পুলিশ ডিপার্টমেন্টে চলে আসে আর এই ঘটনা সম্পর্কে অবহিত করে তাদেরকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। এতে সেখানকার অফিসার বিরক্ত হয়ে বলে যে আমরা কি হাত পা গুটিয়ে বসে আছি, এটা আমাদের কেস, আমরাই সবকিছু বের করব। তখন তাদের মধ্যে ঝগড়া শুরু হলে সিওকে সেখান থেকে বের করে দেওয়া হয়। যেহেতু এটা তাদের এলাকার কেস তাই এই ব্যাপারে নাক গলানোটা তাদের মোটেও সহ্য হচ্ছিল না। কিন্তু সিও তো দমে যাওয়ার পাত্র নয়, তাই সে এবার কোম্পানির অফিসে গিয়ে জোর সাথে দেখা করতে আসে। কিন্তু গার্ডরা তাকে সেখানেই আটকে দেয়। আর তখনই জো অফিস থেকে বের হতেই সিও তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু জো তাকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে সোজা বেরিয়ে আসে। তো পরের দৃশ্যেই জোকে দেখানো হয় যে সে তার বডিগার্ডদের সাথে বক্সিং প্র্যাকটিস করছে, কিন্তু সে তার সাথে কিছুতেই পেরে উঠছিল না বলে তার প্রচন্ড রাগ হচ্ছিল। তখন কোচ মাথা নাড়িয়ে বডিগার্ডকে ইশারা করে যাতে সে হার মেনে নেয়, আর সেটা করতেই জো তার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে নির্দয়ভাবে মারতে শুরু করে। তখন ছেলেটা তাকে মাফ করার জন্য বারবার ক্ষমা চাইছিল, কিন্তু সে এতে কান্না দিয়ে তার পায়ের গড়ালিটাই ভেঙে ফেলে, কারণ নিজের কর্মচারীর কাছ থেকে হেরে যাওয়াটা সে মোটেও সহ্য করবে না। তো এরপরের দৃশ্যেই জোকে আপডেট জানাতে আসে যে সে অলরেডি ডাক্তারকে ম্যানেজ করে ফেলেছে, কাজেই তারা যে বেকে মারধর করেছে মেডিকেল রেকর্ডে তাদের কোনো প্রমাণ থাকবে না, আর তাছাড়া তার বাঁচার কোনো আশাই নেই। এখন তার ফ্যামিলিকে কিছু টাকা দিয়ে দিলেই ব্যাপারটা পুরোপুরি মিটমাট হয়ে যাবে। তো এরপরেই সে বের স্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলতে আসে, কিন্তু এমন সময় সিও সেখানে পৌঁছে গেলে সে তাদেরকে এমনটা করতে বাধা দেয়, আর বের স্ত্রীকেও কোনো কিছুতে সাইন করতে মানা করে। তো এরপর সে ওখান থেকে কোম্পানির সেই বিল্ডিং এ আসে, আর যেখান থেকে বে লাফ দিয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল সে ওই জায়গাটিকে চেক করতে থাকে। এদিকে বেকে মারধরের কথা যে সিও জেনে ফেলেছে জয়ী সেটা জোকে ইনফর্ম করে, আর তখন আমরা সেই পুলিশ অফিসারকে তার সাথে দেখতে পাই, অর্থাৎ শুধু হসপিটালে ডাক্তারই না, এখন পুলিশও তাদের পক্ষে। কাজেই সিওকে থামাতে এবার তারা পুলিশের উচ্চ পদস্থ এক কর্মকর্তার সাথে দেখা করতে আসে। তো সব শুনে সে বলে যে চিন্তা করার কোনো কারণ নেই, যেহেতু তাদের বস আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, তো তাকে বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এর জন্য তার ছেলের একটা চাকরির দরকার, অতএব সিওকে থামানোর বিনিময়ে তার ছেলেকে এবার কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য ডিল করা হয়। তো পরের দৃশ্যেই আমরা সিও আর চিপকে তাদের বসের সাথে দেখতে পাই। তখন সে বের কেসটা থেকে তাদেরকে দূরে থাকতে বলে অন্য আরেকটি কেসের দায়িত্ব দেয়। এদিকে চই এবার সিওর স্ত্রীর কাছে আসে আর তাকে দামি ব্র্যান্ডের একটা ব্যাগ ভর্তি টাকা দিয়ে বলে যে তার হাজবেন্ড সিও যদি তাদের বিরুদ্ধে তদন্ত না করে তাহলে তাদের সমস্ত লোন পরিশোধ করে দেওয়া হবে, আর সেই সাথে বাচ্চাদের লেখাপড়ার খরচও তারাই বহন করবে। কিন্তু এমন লোভনীয় অফার পাওয়া সত্ত্বেও ইউন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তো সিও সেটা জানতে পেরে তখনই সে জোর সাথে দেখা করতে তার অফিসে আসে। সেখানে সে তার বিদেশি অতিথিদের সাথে মিটিং করছিল। তো সে বের পরিবারের কাছে তাকে ক্ষমা চাইতে বলে। এরপর সে তাদেরকে ক্ষতিপূরণের টাকা দিয়ে দিলেই সে আর কোনো ঝামেলা করবে না বলে জানিয়ে দেয়। তো এরপরের দৃশ্যেই সে তার পরিচিত একজন রিপোর্টারের কাছে আসে আর তাকে বের কেসটা সম্পর্কে জানালে সেই রিপোর্টার বলে যে হ্যাঁ তাদের কাছে এই নিউজ এসেছিল, কিন্তু কোনো একটা কারণে সেই নিউজটাকে আর পাবলিশ করা হয়নি। এতে সিও বলে আচ্ছা আমি তোমাকে এই কেসটার ব্যাপারে কিছু তথ্য দিব, কিন্তু এর বিনিময়ে জোর সম্পর্কে সমস্ত খবরাখবর আমাকে জানাতে হবে, কারণ তার সন্দেহ যে বের অবস্থার পিছনে আসলে বড় কোনো রহস্য আছে।
যার জন্য জোরা তাকে থামাতে এতটা মরিয়া হয়ে উঠেছে। এদিকে চই এবার সেই ঠিকাদার জিওনের সাথে দেখা করে, তাকে এই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে বলে, কিন্তু এর বিনিময়ে সে তাদের কাছে $5 মিলিয়ন দাবি করে। তো পরের দৃশ্যেই আমরা সিনজেন কোম্পানির চেয়ারম্যান অর্থাৎ জোর বাবাকে দেখতে পাই। সে বলে যে একটা নিউজ পেপার থেকে তাকে কল করে এই কেসটার ব্যাপারে জানানো হয়েছে। এখন তারা যদি তাদেরকে টাকা না দেয় তাহলে তারা এই খবরটা পাবলিক করে দিবে। তাই সে রেগে গিয়ে এবার মিস্টার চইকেই পেটাতে শুরু করে যে সে কেন এই সামান্য ব্যাপারটাকে সামলাতে পারলো না। তখন আমরা জানতে পারি যে চই আসলে চেয়ারম্যানের বড় ভাইয়ের ছেলে, যদিও তাদের সবসময় চাকরের মতোই ব্যবহার করা হয়। তো এরপর চেয়ারম্যান জোকে সতর্ক করে বলে যে আবার যদি কোনো ঝামেলার সৃষ্টি হয় তাহলে তার সম্পত্তি থেকে তাকে একটা কানাকড়িও দেওয়া হবে না। জো এতে মহা টেনশনে পড়ে গেলে তারা এবার সেই জিওনকে $5 মিলিয়ন দেবে বলেই ঠিক করে। এদিকে সিও সেই জিওনের সন্ধানে তার অফিসে গিয়ে পৌঁছায়, আর তখনই সেই রিপোর্টার তাকে মেসেজ করে জানিয়ে দেয় যে সে এই কেসটা নিয়ে আর কাজ করতে পারবে না, কারণ তাদের সম্পাদক সিনজেন কোম্পানির বিরুদ্ধে লেখা কোনো আর্টিকেলই প্রকাশ করতে দিবে না। তো এরপর অফিসের মেয়েটার কাছে সে জিওনের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে যে এই ব্যাপারে তার কিছু জানা নেই। তবে খানিক বাদেই সে মেয়েটা তাকে কল করে বলে যে জিওন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তাকে এইমাত্র কল করে টাকা ধার চেয়েছে। এরপর সিউকে সে জিওনের লোকেশনটা মেসেজ করে পাঠিয়ে দেয়, আর তখনই আমরা সেখানে জিওনকে দেখতে পাই। অর্থাৎ তার প্ল্যান অনুযায়ী সে মেয়েটা সিওকে কল করেছে। তো লোকেশন পাওয়া মাত্রই সিও সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই চিফ তাকে এটা করতে বারণ করে। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে এতে তার চাকরি চলে যেতে পারে, কারণ এমন পাওয়ারফুল মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাধ্য তাদের নেই, আর যারা চেষ্টা করেছে তাদের জীবন নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু সিও তার কথায় কান দেয় না। সে একাই জিউনকে ধরতে তার আস্তানায় আসে। তবে খানিক বাদেই তাকে অবাক করে দিয়ে চিফও আরেকজনকে নিয়ে সেখানে পৌঁছে যায়। এদিকে জিউন তো আগে থেকেই তার দলবল নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। আসলে সিউকে খুন করার জন্যই তাকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু তার সাথে যে আরো দুজন থাকবে এটা তাদের জানা ছিল না। তখন অবস্থা বেগতিক দেখে সেই জিওন জানালা ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে এবার সিও তাকে ধাওয়া করতে থাকে। সে পালিয়েই যেত, কিন্তু এমন সময় ডিটেকটিভ বং এসে তাকে ধরে ফেলে। এরপর তাদেরকে থানায় নিয়ে এসে আরো মারধর করা হয়, কারণ এই অপারেশনে ডিটেকটিভ ইউনকে তারা ছুরি মেরে গুরুতর আহত করেছে। তখন এই খবরটা পেয়েই সিউদের বস ক্ষেপে আগুন হয়ে থানায় ছুটে আসে। তবে এবার সে জোর বিরুদ্ধে তদন্ত করার জন্য তাদেরকে অনুমতি দেয়। এতে সিউ খুশি হয়ে বংকে বলে যে বস যখন অনুমতি দিয়েই দিল তাহলে আর দেরি কিসের। তো এরপরই তারা জিউনের গাড়ি থেকে সেই $5 মিলিয়ন উদ্ধার করে। এদিকে এই খবরটা পেয়ে জোর অবস্থা খারাপ হয়ে পড়ে, কারণ তার নির্দেশেই জিউন সিউকে খুন করার প্ল্যান করেছিল। তাই সে প্রচন্ড রাগে এবার তার পোষা কুকুরটিকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। অন্যদিকে বের স্ত্রী সিউকে ডেকে বলে যে তার স্বামী তাকে যে সুইসাইড নোট মেসেজ করে পাঠিয়েছিল সেটা নিয়ে তার সন্দেহ আছে, কারণ মেসেজ লেখার সময় তার স্বামী কখনোই দাড়ি কমা ব্যবহার করে না। সিউ তখন মেসেজগুলো চেক করে দেখে যে আসলে এখানে কোনো বড় গন্ডগোল রয়েছে। এদিকে চেয়ারম্যান তার ছেলে জোকে বাঁচাতে এবার একটা নতুন উপায় বের করে। সে বলির পাঠা হিসেবে মিস্টার চইকেই সমস্ত দায়ভার দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলে, আর এর বিনিময়ে তার ছেলে মেয়েকে লন্ডনে পড়ানো হবে। এবং সে জেল থেকে একবার জামিন পেয়ে বের হলেই তাকে সিনজিন মোটরসের দায়িত্ব দেওয়া হবে। এমন অফার পেয়ে চই কিন্তু দুঃখ পাওয়ার পরিবর্তে বরং মহা খুশিতে তখনই সে পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে আর সবকিছু নিজের ঘাড়েই নিয়ে নেয়। এরপর উপর মহল থেকে আবারও প্রেসার দেওয়া হলে এবার সিউদের টিমকে ভেঙে দিয়ে একটা নতুন টিমকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়। এদিকে সিনজিন কোম্পানির কল রেকর্ডস থেকে বেরিয়ে আসে একটা ভয়ানক শকিং তথ্য। তো ব্যাপারটা হচ্ছে এই যে বেকে মারধর করে তাড়িয়ে দেওয়ার পর সে আবারও জোকে ওই টাকাগুলো ফেরত দিতে গিয়েছিল। এতে জো খেপে গিয়েই তার উপর হামলা করলে সে এতে মাথায় প্রচন্ড ব্যথা পায়। তখন সে বডিগার্ড সাহায্য চাওয়ার জন্য ইমার্জেন্সিতে কল করে, কিন্তু এর আগেই ফোনটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এরপর তারা জোর নির্দেশে একটা সুইসাইড নোটের ঘটনা সাজায়। প্রথমে তারা বের মোবাইল দিয়ে তার স্ত্রীকে একটা মেসেজ করে সুইসাইড নোট পাঠিয়ে দেয়।
এরপর তাকে সেই সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়া হয়। অর্থাৎ সে সুইসাইড করেনি, বরং তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর এই সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী হচ্ছে সেই বডিগার্ড, যার পা ভেঙে জো তাকে চাকরি থেকে বের করে দিয়েছিল। তাই সে এবার জোর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য রাজি হয়। সিউ তাকে জোর সামনে নিয়ে আসে আর কোর্টে গিয়ে আসল সত্যটা প্রকাশ করতে বলে। এতে চোই বলে যে কাল ভোর সকালেই জো এদেশ ছেড়ে সিঙ্গাপুর চলে যাবে। এখন তোদের মতো ছোট পুলিশদের যদি সাহস থেকে থাকে তাহলে আজ রাতের মধ্যেই তাদেরকে অ্যারেস্ট করে দেখা। তখন সিউরা অনুমতি নেওয়ার জন্য তাদের বসের কাছে ছুটে আসে, কারণ বের কেসে জোকে যেহেতু গ্রেফতার করা সম্ভব নয়, তাই ড্রাগস ব্যবহারের মামলায় তারা তাকে আটকাতে চাইছিল, যাতে সে কোনো মতেই এ দেশ ছেড়ে পালাতে না পারে। কিন্তু বস তাদেরকে অনুমতি দিতে রাজি হয় না। এতে চিফ রেগে গিয়ে বলে যে আপনার দেওয়া কোনো অর্ডারে আমি কখনো না বলিনি, এমনকি আপনার কাজে গিয়েই তো আমাকে ছুরির আঘাত পেতে হয়েছে। এতে বস বলে হ্যাঁ, কিন্তু তোমাকে বাঁচাতে গিয়ে আমার মাথায়ও সেলাই পড়েছে। এইবার সিও তার প্যান্ট খুলে বলে আর তোমরা যখন দুইজন মিলে মজা করছিলে তখন আমি একাই ক্রিমিনাল ধরতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম। তো এভাবেই অনেক ঝগড়া করার পর তাদের বস অনুমতি দিয়ে দেয়। এদিকে দেশ ছাড়ার আগে জো একটা বিশাল পার্টির আয়োজন করে, যেখানে বড় বড় মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়ে থেকে শুরু করে মডেল ও অভিনেত্রীরাও ছিল সেখানে আমন্ত্রিত অতিথি। আর সে পার্টিতেই সবাই যে যার মতো ড্রাগসও নিচ্ছিল। এদিকে সিউরা তখন বাইরে থেকে তাদের উপর নজর রেখে সুযোগের অপেক্ষা করছিল। এরপর দাহাই নামের সে অভিনেত্রী জোয়ের সাথে দেখা করতে আসে, কারণ সে তার সন্তানের মা হতে চলেছে। তখন জো সেটা জানতে পারলে তাকে প্রচন্ডভাবে মারতে শুরু করে। এদিকে সিউরা অভিযান চালাতে তার দলবল নিয়ে সেই গেটের সামনে আসে, কিন্তু সেখানকার গার্ডরা তাদেরকে ভিতরে যেতে বাধা দিলে তখন সেখানেই তাদের মারামারি শুরু হয়। আর এই পুলিশ আসার খবরে জো তো তখনই দেশ ছেড়ে যাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। সে তাড়াতাড়ি তার বিমানটাকে রেডি করতে বলে নিচে পার্কিং এ চলে আসে, কিন্তু এরই মধ্যে সিউ তাকে ধরার জন্য সেখানে পৌঁছে যায়। তখন গার্ডগুলোর সাথে তার প্রচন্ড মারামারি শুরু হয়। আর এই সুযোগে জো তার গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর পাগলের মতো সে রাস্তায় যাকেই পাচ্ছিল তাকেই উড়িয়ে দিচ্ছিল, মানে সে আর কোনো কিছুই তোয়াক্কা করছে না। তার মাথায় তখন একটাই চিন্তা কাজ করছে যে করেই হোক তাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তখন সিউ একটা বাইক নিয়ে তাকে ধাওয়া করতে শুরু করে। এরপর সে তাকে থামাতে তার বাইকটা গাড়ির নিচে ছুড়ে দেয়। এতে ফাইনালি জোর গাড়িটা থেমে গেলে সে এবার গাড়ি থেকে বেরিয়ে আসে, আর বেরোতেই সে সিউর উপর অ্যাটাক করে। এ সময় তাদের মধ্যে প্রচন্ড ফাইট শুরু হয়। জো সিউকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে। এরপর সে কেটে পড়তে যাবেই তখনই সামনে আমাদের ডনলি সে জোকে বলে আমার দোকানে সর্বনাশ করে কোথায় পালাচ্ছ, আমি কিন্তু সেটা হতে দিব না। আর তখনই সিউ উঠে দাঁড়ায়। এরপর আবারও তাদের মধ্যে এ ফাইট শুরু হয়। তবে সিউ এবার তাকে ভালো মতোই মারতে থাকে, কিন্তু এক পর্যায়ে জো তার উপর উঠে বসে। আর সে যেভাবে তার বডিগার্ডের পা ভেঙে দিয়েছিল ঠিক একইভাবে সে তার পাটা ভেঙে ফেলে। এরপর সে সেখান থেকে চলে যাবেই সিও অলরেডি তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়েছে। সে প্রচন্ড রাগে এবার তার হাত ভাঙতে যাবেই ঠিক এমন সময় বং তার কুখ্যাত ফাইটিং কিক নিয়ে সেখানে পৌঁছে যায়। অতএব এমন একটা শক্ত লাথি খাওয়ার পর জো ফাইনালি হাল ছেড়ে দিতে বাধ্য হয়। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জো আর চই তাদের দুজনকে কোর্টে তোলা হয়েছে। যদিও জোকে দেখে কিন্তু তেমন একটা চিন্তিত বা অনুতপ্ত এমন কিছুই মনে হচ্ছিল না। এরপর হসপিটালে থাকা বেকে দেখানো হয় যে সে কোমা থেকে ফিরে এসেছে। আর এই দৃশ্যটার মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। দুর্নীতি আর ক্ষমতার বেড়াজালে সত্য আর নিরপেক্ষ থাকতে চাওয়াটা আসলেই অনেক কঠিন একটা ব্যাপার, কারণ এটা যদি বাস্তব হতো তাহলে বে এবং সিউর গল্পটা হয়তো অনেক আগেই থেমে যেত। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।